প্রথমেই বলি যে মিঠুন চক্রবর্তী তিনি বিজেপির এখানে এসে সব সংলাপ দিয়েছেন। এখন এই প্রবল গরমের মধ্যে মাথায় একটা গরম টুপি, গলায় একটা হাফ মাফলার, তার মধ্যে একটা ফুল হাতা কালো জব্বা, এতে কোনো তো কেউ ঠান্ডা মাথায় বাস্তব কথা বলতে পারে না এই গরমের মধ্যে ওই সব গরমের পোশাক আশাক পরে। এখন উনি সেখানে যে কথাগুলো বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো ওনাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, সেদিন তো উনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমার বোন এবং যতদিন বাঁচবো চিরকৃতজ্ঞ থাকবো মমতার কাছে, আমায় এর আগে কেউ সম্মান দেয়নি এভাবে। আজ নিজের কিছু অভিযোগ তদন্তের বাতাবরণ থেকে বাঁচতে বিজেপির পায়ে ধরে আজকে হঠাৎ তিনি এসব কথা বলছেন। 21 সালে তো হাত ফাত নেড়ে অনেক ঘুরেছিলেন, কি রেজাল্ট হয়েছে? 24 সালেও ঘুরেছেন, কি রেজাল্ট হয়েছে? তো ফলে 26 সাল বিজেপি 50 ক্রস করবে না। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। আর মিঠুন চক্রবর্তী তিনি কি চোখ বুজে আছেন? তার মধ্যে যে ঘরে মাঝে মাঝে উনি বলেন না আমি বাঙালি, ওনার কি বাঙালি সত্তাটা মরে গেছে? শিরদাঁড়াটা কি বিজেপির কাছে বন্ধক রেখেছেন? সারা দেশ জুড়ে বাংলা ভাষীদের উপর যেটা হচ্ছে, বাংলায় ভাষায় কথা বললেই কি সে বাংলাদেশি? আর মিঠুনবাবু বলছেন বেছে 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 বেছে, আর বেছে বেছে মানে কি? কুচবিহারের রাজবংশী ভাই উত্তম কুমার ব্রজবাসী আসাম থেকে বেছে বেছে তাকে পাঠানো হয়েছে নোটিশ, সে তো হিন্দু। মতুয়াদের পাঠানো হয়েছে, তারা তো হিন্দু। ফলে বাংলা এবং বাঙালিকে আক্রমণ করছে বিজেপি সরকার, বিজেপি দল। মিঠুন চক্রবর্তী দেখতে পাচ্ছেন না? নাকি তদন্ত থেকে বাঁচতে ওনার বাঙালিয়ানা সত্তাটা, শিরদাঁড়াটা বিজেপির কাছে বন্ধক দিয়েছেন? একটা বিশ্বাসঘাতক গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন। যেই অভিযোগ উঠল উনি ইস্তফা দিয়ে বিজেপির পায়ে ধরে বিজেপিতে চলে গেলেন তদন্ত থেকে, বিভিন্ন ইস্যুর তদন্ত থেকে বাঁচতে। ওনার ন্যূনতম কথা, উনি অভিনেতা হিসেবে বড়, আর নেতা হিসেবে ঠিক ততটাই বিশ্বাসঘাতক গদ্দার, বিশ্বাসযোগ্যতাহীন, গ্রহণযোগ্যতাহীন। ওনার বক্তব্যের ন্যূনতম গ্রহণযোগ্যতা, ন্যূনতম গ্রহণযোগ্যতা বা প্রভাব বাংলার রাজনীতিতে নেই। বিজেপি একটা রাজনৈতিকভাবে দেউলিয়া পার্টি বলে ওনাকে ওইসব গরমকালে ওইসব পরে বসিয়ে রেখেছে। উনি বলছেন ভিন রাজ্যে বাঙালিরা মোটেও আক্রান্ত হচ্ছে না, কোনো বাঙালিদের মারা হচ্ছে না, এটা শুধু উস্কানি দিয়ে ভোট পাওয়ার জন্য বলছেন। গোটা সংসদ তোলপাড় চলছে, ভিন রাজ্য থেকে সার্কুলার আসছে, ভিন রাজ্য থেকে ভিডিও আসছে, ভিন রাজ্য থেকে খবর হচ্ছে, ভিন রাজ্যে একের পর এক বাংলা বলা মানুষকে আটক করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে, হয়রান করা হচ্ছে। তো মিঠুন চক্রবর্তী দেখবেন কি করে বলুন তো? যদি কেউ গরমের মধ্যে গরম টুপি, ফুলাতা গরম জামা, মাফলার আর ওই ঘরের মধ্যেও সানগ্লাস পরে বসে থাকে, একটা লোকের ঠান্ডা মাথায় দেখা সম্ভব? বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়ছেন, বিজেপির লিখে দেওয়া স্ক্রিপ্ট পড়তে এসছেন। এক থেকে সিন লোকে করার ক্ষমতা নেই এখন, বিজেপির লিখে দেওয়া ওই সিন পড়তে এসছেন, রাজনীতিতে লোক হাসাচ্ছেন। ওনার একটা যে অভিনেতা হিসেবে সম্মান ছিল, সেই সম্মানটা উনি নষ্ট করছেন। বলছে তৃণমূল এবার 70-এর নিচে নেমে যাবে। আচ্ছা, এই কথাগুলো যখন 21 সালে বলেছিলেন, তার কৈফিয়তটা আগে দিন। 21 সালের প্রেডিকশান ছিল আব কি বার 200 পার বিজেপির, তো সেটা তখন বলেছিলেন। তার কৈফিয়তটা দিয়ে তারপর তো আবার আর একটা সংখ্যা বলবেন, প্রেডিকশান করবেন। 21 সালে মিঠুনবাবু বলেছিলেন 200-র বেশি আসনে বিজেপি জিতবে, সরকার গঠন করবে। আপনার পূর্বাভাস মেলেনি, এরম জালি জ্যোতিষী মেলে না। তো তাহলে আগের কথাটা কেন মিলল না সেটার ব্যাখ্যা না দিয়ে আবার একটা প্রেডিকশন দিচ্ছেন, আর আপনারা সেটাকে গুরুত্ব দিচ্ছেন।
বিজেপি 50 পার হবে না। মিঠুন চক্রবর্তী যদি বাপের বেটা হয়, বলুক যে কেন্দ্রে ওর ভোটার লিস্টে নাম আছে সেই কেন্দ্রে বিধানসভায় উনি দাঁড়াবেন। মিঠুন চক্রবর্তী যদি বাপের বেটা হয়, তাহলে পশ্চিমবঙ্গে যে কেন্দ্রে যে এলাকায় উনি ভোটার লিস্টে নাম তুলেছেন, এক বাপের বেটা হলে সেই কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন, ঘোষণা করে দেখান, ওর জামানত জব্দ হবে বাংলায়। মিঠুন চক্রবর্তী বলছেন এইবারে তৃণমূলের 21 সালে কি বলেছিলেন? তারপরে কি আপনারা জিজ্ঞাসা করেছেন আপনার কথা মিলল না কেন? তাহলে আপনি আমায় জিজ্ঞেস করছেন কেন? 21 সালে মিঠুন চক্রবর্তী বলেছিলেন বিজেপি সরকার গড়বে, 200-র বেশি আসন পাবে। তো সেই প্রেডিকশন তো মেলেনি। ফ্লপ জ্যোতিষী, ফ্লপ জ্যোতিষী, ফ্লপ জ্যোতিষী। টার্গেটটা মেলাতে পারেনি, সে আবার প্রেডিকশন করছে ফ্লপ জ্যোতিষী, ফ্লপ জ্যোতিষী। কী করে হতে পারে এটা? 21 সালের ডায়লগ ভুলে গেলাম, আব কি বার 200 পার। কি হয়েছে তাতে? ফ্লপ জ্যোতিষী। আগে জিজ্ঞাসা করুন আগের বারেরটা মেলেনি কেন? জিজ্ঞাসা করুন লোকসভায় এত বড় বড় কথা, ভোটার তালিকায় নাম তুলেছিলেন, তাহলে লোকসভায় লড়লেন না কেন? মুরদ হলো না কেন লড়ার? বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, তাহলে ভোটার লিস্টে নামটা তুলতে এলেন কেন? আর যদি নামটা তুলবেন তাহলে লোকসভায় লড়লেন না কেন? মিঠুন চক্রবর্তীকে চ্যালেঞ্জ করছি, যদি এক বাপের বেটা হয়, যে কেন্দ্রে ভোটার লিস্টে নাম তুলেছে সেইখান থেকে বিধানসভা লড়বে বলে ঘোষণা করুক, ও জামানত জব্দ করাবো। আর একটা যে বলেছেন সাংগঠনিক বৈঠকে, বলছেন মার খাবেন না, পাল্টা মার দেবেন, মারের বদলে মার হবে। উত্তর কলকাতারই বিজেপি। মিঠুন চক্রবর্তী বেসিক্যালি ভয়ঙ্কর ভীতু লোক। যেগুলো পর্দায় ঢিসুম ঢাসুম দেখেন না, ওগুলো তো কেউ কাউকে ছোঁয় না, ওগুলো শর্ট। ও প্রচণ্ড ভীতু, ভয়ঙ্কর ভীতু লোক। তো ফলে ওই তো মারের বদলে মার, এসব প্ররোচনা দিচ্ছে লোককে। ওরা এইসব করতে যাবে, মানে আপনি বিজেপির কর্মীরা ওইসব করতে গিয়ে একটা গোলমালে জড়াবেন, ওকে দেখবেন ও ততক্ষণে অমুক নাচের অনুষ্ঠানে গিয়ে বসে আছে, হাওয়া হয়ে গেছে এখান থেকে। ফলে ওর এইসব কথা একদম পড়বেন না, এগুলো সব বাজারি গরম করার কথা। আর আমি আবার বলছি, বিজেপি ঠান্ডা হয়ে গেছে, সেটা মিঠুনবাবুও বোঝেন। সেই জন্য নিজেকে গরম করতে গরমকালে গরম জামা পরে নিজেকে গরম করার চেষ্টা করছেন। বলছি, এবার দিল্লি এবং বিহার এই দুটো জায়গাতে ইলেকশন কমিশনে ভোটার তালিকা সংশোধন নিয়ে তুমুল বিক্ষোভ হচ্ছে। এই ইস্যুটাকে কীভাবে দেখছেন? এই ভোটার তালিকার প্রায় 1 লাখ, প্রচুর ভোট, ভুয়ো ভোট, বাইরের ভোট, এক্সট্রা ভোট বলে বাদ যাচ্ছে বিহারে, এবং সেটা নিয়ে চারিদিকে বিক্ষোভ। দেখুন, বিহারে একটা ভয়ঙ্কর পরিস্থিতি সামনে এসছে। যদি একটু খোঁজ নিয়ে দেখেন, এই SIR চলাকালীন বিহারে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছে। কিছু প্রশ্ন তোলার অবকাশ রয়েছে। দেখুন, 22শে জুলাই তারিখে দাঁড়িয়ে খোঁজ মেলেনি এমন ভোটারের সংখ্যা ছিল 11,484। 23শে জুলাই একদিনের মধ্যে সেই সংখ্যাটা ওনারা বললেন 1 লক্ষ, অর্থাৎ 11,000 থেকে 1 লক্ষ হয়ে গেল একদিনে। এবার দেখুন, যখন ভোটার কভারেজ ছিল 88.18%, তখন বাতিলের জন্য চিহ্নিত ভোটারের সংখ্যা হচ্ছে 35 লক্ষ। আবার যখন কভারেজ বেড়ে 98.01%, তখন ওই 35 লক্ষ বেড়ে 56 লক্ষ হয়ে গেল। তাহলে নতুন করে সমীক্ষা হয়েছিল যে 77.62 লাখের উপর, 77.62 লাখের উপর, তার মধ্যে বলছে 21 লক্ষ ভোটার বাতিলের জন্য চিহ্নিত করা হয়েছে। কারা এই ভোটার? কিভাবে ছাঁটাই করা হচ্ছে? এই সংখ্যাগত কারসাজিটা রাতারাতি ঘটছে কিভাবে? জাতীয় নির্বাচন কমিশনকে এটা বলতে হবে যে এটা কি চুপিসারে ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনো চক্রান্ত চলছে? এটা কি করে হতে পারে? আর একটা ভোটার তালিকা যদি আপনারা এতগুলোকে বলেন সব এরা নাকি ভুয়ো অমুক, তাহলে এই ভোটার তালিকার উপর দাঁড়িয়ে কেন্দ্রে সরকার গঠন হয়েছিল, তাহলে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা পদত্যাগ করুন, ভোটার তালিকা সংশোধন করে ফ্রেশ তাহলে ভোট করুন।
যে ভোটার তালিকাগুলোকে আপনারা কথায় কথায় বলছেন এত লাখ এত কোটি এসব বাদ, তাহলে তার উপর দাঁড়িয়ে কি করে নির্বাচিত সরকার হতে পারে? তাহলে লোকসভা নির্বাচন তো এই ভোটারদের উপরই হয়েছে। তো তাহলে সবটা হয়ে যাক, তারপর আপনারা ভোট করুন। ভোটার তালিকাটাকে বেআইনি বলছেন, তাহলে বেআইনি ভোটারের ভোটে কি করে দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রিসভা বসে থাকতে পারে? তেজস্বী যাদব এই ভোটার 56 লক্ষ যেহেতু বাতিল দিয়েছে, দেখুন এটা যদি কিছু হয় দেখুন আপনারা কি করবেন? না, সেটা তো পলিসিগত সিদ্ধান্ত। তেজস্বী যাদব সঠিকভাবেই প্রতিবাদ করেছেন এবং প্রতিবাদের পদক্ষেপ হিসেবে কি নেবেন সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, তার উপর আমরা কোনো মন্তব্য করতে পারি না। আর আমাদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে সমমনোভাবাপন্ন, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক যে প্রগতিশীল দলগুলি রয়েছে দেশের, তাদের বিজেপি বিরোধী দলগুলি, তাদের সঙ্গে আমাদের শীর্ষ নেতৃত্বের যোগাযোগ রয়েছে। ফলে এ বিষয়ে সর্বাত্মক প্রতিবাদ হবে। লোকসভা, রাজ্যসভায়, সংসদ ভবনে প্রতিবাদ চলছে, সংসদের ভেতরে, সংসদের বাইরে সর্বত্র প্রতিবাদ হবে। প্রতিবাদ কোথায়, কিভাবে, কোন ফরম্যাটে, কোন পদ্ধতিতে হবে, কোন কর্মসূচিতে হবে, সেগুলো আমাদের নেতৃত্ব নিশ্চিত ঘোষণা করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বাংলাতেও ইতিমধ্যেই আমরা প্রতিবাদের আওয়াজ তো আমরা তুলেছি। একদিন আগে রাজ্য নির্বাচন কমিশন নিজেকে স্বতন্ত্র দপ্তর করার নির্দেশ দিয়েছিল। আজকে নবান্নর পক্ষ থেকে, নবান্ন সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে স্বতন্ত্র হলেও সেটি হবে নবান্নেরই অধীনে, রাজ্য সরকারের অধীনেই থাকতে হবে এবং এই নিয়ে আইনি পরামর্শও নিচ্ছে নবান্ন। দেখুন, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। ফলে এই ইলেকশন কমিশনের বিষয়টা প্রশাসন দেখবে, প্রশাসন বুঝবেন এবং প্রশাসন যা বলার বলবেন। আমরা শুধু এইটুকু বলতে পারি আমাদের তরফ থেকে যে প্রশাসন বিষয়টা দেখছেন। আর বিজেপি এই জাতীয় নির্বাচন কমিশন, কখনো কেন্দ্রে ওই বাহিনী, এইসব দিয়ে ওরা এসব দখলদারি করার চেষ্টা করে বারবার হেরেছে। এবার গোটা নির্বাচন কমিশনটাকে দখল করার চেষ্টা করছে। এসব করে কিছু হবে না। বাংলার হৃদয়ের মধ্যে, বাংলার মানুষের হৃদয়ের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ফলে বিজেপি যত ছলচাতুরি, যতভাবে চেষ্টা করুক, 250-র বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন। উত্তর 24 পরগনা সিএর ক্যাম্প করা হয়েছে, কোথাও কি ভয় দেখানোর চেষ্টা? বিজেপি একটা আতঙ্ক, একটা হুমকি, একটা ভয় দেখানো, এইসব রাজনীতি করতে যাচ্ছে। কিন্তু বাংলার মাটিতে এসব চলবে না। বাংলার মানুষ জানেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাথার উপর আছেন। এখন কাউকে বলবে তার বাবার বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, মায়ের বার্থ সার্টিফিকেট নিয়ে এসো, নইলে তুমি নাগরিক নও, এই ধরনের কোনো অপচেষ্টা বাংলার মাটিতে তৃণমূল থাকতে সফল হবে না। সিএ ক্যাম্প করার কারণটা কি মনে এই সময়? এটা তো ওদের রাজনৈতিক চক্রান্তের অঙ্গ। একটা থ্রেট পারসেপশন তৈরি করা, মানুষকে ভয় দেখানো, আমাদের কাছে এসো, আমরা দেখছি। তো কী হবে? যারা ওনাদের মতুয়াদের পর্যন্ত ধরিয়ে দিচ্ছেন, নোটিশ ধরিয়ে দিচ্ছেন, বা অন্য রাজ্যের পুলিশ হ্যারাস করছে, তারাও তো হিন্দু। ওরা বলেছে দিল্লি। ওই যে ভোপালের প্রশিক্ষণ কেন্দ্রে যারা যোগদান করছে সব সদস্যকে রামচরিত মানস পড়তে হবে, ওখানকার রাজ্য সরকার একটা নির্দেশিকা জারি করেছে। এটা নিয়ে কী বলবো? না, এটা নিয়ে এইভাবে কিছু বলবো না। তবে রাজ্য সরকার কি করতে পারে, কি করতে না পারে, সেগুলো তো ওখানে বিজেপি তাদের এজেন্ডাগুলো অনুযায়ী চলতে চাইছে। উনি এই ধরনের কাজগুলো করার আগে ভোপাল, মধ্যপ্রদেশ, সেখানে সরকারি হাসপাতালের মধ্যে বহিরাগত ঢুকে নার্সকে গলা কেটে খুন করছে। একের পর এক নারী নির্যাতনের খবর আসছে। ব্যাপমের মধ্যে ভয়ঙ্কর শিক্ষা কেলেঙ্কারি, এইসবের খবর এসছে। সেগুলোকে আগে সামলাক না। বারাসাতের বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী তিনি বলছেন যে 2026-এ তিনি নির্বাচন লড়বেন। দেখুন, এটা না, চিরঞ্জিতদা আমাদের শ্রদ্ধেয়, প্রিয়। চিরঞ্জিতদা অনেক সিনিয়র, তার বয়সও হয়েছে, সেটা সম্পূর্ণ তাঁর এবং দলের বিষয়।
ফলে এটার সঙ্গে তার সঙ্গে আমাদের কোনো দূরত্ব বা দলের সঙ্গে দূরত্ব এসবের কোনো কারণ নেই। বিএলওদের যে ভাতা সেটা বৃদ্ধি করার জন্য একটা বিজ্ঞপ্তি কমিশন জারি করেছে, তাহলে কি ওয়েস্ট বেঙ্গলেও এই এসআইআর চালু হতে চলেছে? এই গোটা বিষয়টা সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব নজর রাখছেন, যা ট্রেন্ড দিল্লির কেন্দ্রের এবং কেন্দ্রের প্রভাবপুষ্ট নির্বাচন কমিশনের, ফলে তারা একটা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছেন। তো সেখানে যা নজর রাখছেন, যেটা বলার যেটা করার সেটা প্রশাসনের তরফ থেকে যথাসময়ে বলা হবে। আজকে সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে, এলাহাবাদ হাইকোর্টের রায়কেই তারা বহাল রেখেছে যে 498-এর ক্ষেত্রে অনেক অপব্যবহার হচ্ছে এবং সেই ক্ষেত্রে এফআইআর হলেও গ্রেফতার নয়। এটা সম্পূর্ণ আইনি বিষয়, প্রশাসনিক বিষয়, এবং এটা একটা সামাজিক বিষয়। কিছু আইনের প্রয়োজনও থাকে, আবার সেটা আবার অপব্যবহারও হয়ে যায়। ফলে এই নিয়ে কোনো দলীয় মন্তব্য করব না। বলছেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছেন যে সর্বদল নিয়ে যাতে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানানো যায়, তার জন্য তৃণমূল কংগ্রেসের পাশে আছে। দেখুন, বাংলায় কংগ্রেস সিপিএমের পাশে আছে, আর কংগ্রেস আর সিপিএম একসঙ্গে মিলে বিজেপির পাশে আছে। ফলে যেটা করার দরকার সেটা মমতা বন্দ্যোপাধ্যায় করবেন, কারণ এই লড়াইটা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন, তৃণমূল কংগ্রেস দিচ্ছে। কংগ্রেস যদি তারা মনে করে, দিল্লিতে তো আমাদের নেতৃত্বের জাতীয় স্তরে কমিউনিকেশন আছে, তারা সেখানে কথা বলুন। সিঁথির মোড়ে প্রচুর তৃণমূল কংগ্রেস কর্মীরা গিয়েছেন শান্তনু ঘোষের এবং যে গণ্ডগোলটা চলছে সেই জায়গা থেকে, বলতে হবে না। আচ্ছা, কাটোয়ার রাজোয়া গ্রামে বিস্ফোরণে এনআইএ তদন্ত চেয়ে দলের রোষের মুখে তৃণমূলের জেলা যুব সভাপতি দল থেকে বহিষ্কার করা হলো। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বহিষ্কার বলে জানালেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই তো কোথায় কী হয়েছে এবং সেটা যদি কেউ আমাদের স্থানীয় নেতৃবৃন্দ যেটা জানিয়ে দিয়েছেন তার উপর নতুন করে কোনো মন্তব্য নেই। ওবিসি সার্টিফিকেট যে মামলা, সেই মামলায় হাইকোর্টের নির্দেশের পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে রাজ্য সরকার, সেটা প্রশাসনিক বিষয়। বুঝছে? আরেকটা আছে যে উদয়ন গুহ বলছেন যে বিজেপি এনআরসি ইস্যু নিয়ে বিজেপির মুখ তুলে গেছে, ওরা এখন সানস্ক্রিন লাগাচ্ছে। না, বিজেপি এই যে বাঙালির উপর যে অত্যাচারটা, বাংলাভাষী ভারতীয় তাদের উপর যে বিজেপি রাজ্যগুলিতে যেই হ্যারাসমেন্ট ইত্যাদি চলছে, তো তাতে তো বিজেপির মুখোশ খুলে গেছে এবং তারা তো চাপটা অনুভব করতে পারছে। গোটা বাংলা জেগে উঠছে, জাতীয় স্তরেও প্রতিবাদ হচ্ছে, ফলে তাদের মুখোশ খুলে গেছে। ফলে এই ধরনের কোনোটা তারা ব্যাকডোর দিয়ে চালু করতে চায়, এই করতে চায়, ও করতে চায়, তো সেগুলো সমস্ত হয়েছে। দিল্লিতে বসন্তকুঞ্জি যে উচ্ছেদ করা হচ্ছিল, পাতিয়ালা হাইকোর্ট সেখানে করেছে, স্টে দিয়েছে। হ্যাঁ, ওটা তো আইনি প্রসেসে গিয়েছিল এবং সেটা যেভাবে যা উচ্ছেদ চলছিল, সেখানে যে তৃণমূলের প্রতিবাদটা সঠিক প্রতিবাদ ছিল, সেটা আদালতের রায় তার মান্যতা পেয়েছে। হ্যাঁ, সেটা তৃণমূলের সেই প্রতিবাদটা মান্যতা পেয়েছে। শহরে অতীন ঘোষ গোষ্ঠী এবং শান্তনু সেনের গোষ্ঠীর সঙ্গে জানি না, বলতে পারবো না। শুভেন্দু অধিকারী একটা পোস্ট করেছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক, তিনি বলছেন রামেন্দ্র সিংহ রায় আমার বিধানসভা কেন্দ্র এলাকায়, তাকে এলাকার মানুষজনকে শাসানো হচ্ছে বলে একজন অভিযোগ। বলতে পারবো না, ওনার ভোটার কী বলে, উনি কোথা থেকে কার নাম তুলে কি অভিযোগ করছেন তার আমি কোথেকে জানি। চিড়িয়াখানার 166 কাঠা জমি বিক্রি করতে আবার নতুন করে রাজ্য সরকারের টেন্ডার, একেবারেই বলতে পারবো না, এটা সম্পূর্ণ প্রশাসনিক বিষয়। খুন করা হয়েছে মুর্শিদাবাদের, হ্যাঁ, একটি তৃণমূল কংগ্রেস কর্মীকে কুপিয়ে খুন করা, পুলিশ প্রশাসন দেখছে। কুণালদা, এই এসআইআর এর হিড়িকে যেটা দেখা যাচ্ছে যে গত 7 দিনের মধ্যে প্রায় 75,000 পশ্চিমবঙ্গের মানুষ, যারা একেবারে নতুন ভোটার থেকে নিয়ে 45 বছরের বয়স, তারা নতুন ভোটার কার্ডের জন্য আবেদন জানিয়েছে। এটা কি এসআইআর এর হিড়িক দেখা যাচ্ছে? বলতে পারবো না। যেটা বলতে পারবেন জিজ্ঞেস করি, যে আপনার একটা পোস্ট আজকে দেখা যাচ্ছে যেখানে আপনি তপসির গলায় বলছেন ভালো লাগছে না,
তিনটে পোস্ট, তার মধ্যে একটা ভিডিও পোস্ট উত্তম কুমারের দিনে তাদের সৌমিত্র সোনার কেল্লার পোস্ট, এবং তার ডায়লগটাও খুব মজাদার। ভালো লাগছে না রে তোপসে, ভালো কেন লাগছে না। আর পরের লাইনটা হচ্ছে যে মুখোশের আড়ালে কারা, ডায়লগই আছে, যা যদিও ইঙ্গিতবাহী বলে আমাদের আপনি পোস্ট দেখে মনে হচ্ছে। না না, এটা তো এটা মানে সিনেমার অংশ, সোনার কেল্লা একটা বিখ্যাত সিনেমা, তার অংশ, এর সঙ্গে একটা অরাজনৈতিক পোস্ট। উত্তমের দিনে সৌমিত্র এবং বিশেষ বিশেষ লাইন। না না, উত্তমবাবুকে নিয়ে তো আমরা সব শ্রদ্ধা জানিয়েছি, মহানায়ক তো একজনই। ভালো লাগছে না কেন? সে তো ফেলুদার ভালো লাগে ভালো লাগছে না, এমন না। না, এটা তো একটা জনপ্রিয় ভীষণ ভালো লাগার সিনেমার অংশ। তো আমি তোমার এইসব দেখি তার থেকে একটা অংশ পোস্ট করেছি। তার সঙ্গে আপনার মিল আছে কিছু? আপনার ভাবনার মিল আছে? সিনেমা দেখছিলাম, সেই সিনেমাটার থেকে একটা জায়গা ভালো লেগেছে, সেটা আমি পোস্ট করেছি। আপনার কি মনে হয় আপনার ভালো লাগছে না? না না, ভালো তো লাগছে, ভালো লাগবে না কেন? আমি পুরোদস্ত সাংবাদিকতা করি, অত্যন্ত এনজয় করছি, ভালো লাগছে। গল্প উপন্যাস লিখে এই তো পুজোবার্ষিকীর লেখা শেষ করলাম, খুব ভালো লাগছে। তারপর নতুন একটা অভিনয় করছি, খুবই ভালো লাগছে, ভালো লাগবে না কেন? রাজনীতির জগৎ বললেন না কেন? রাজনীতির জগৎ, রাজনীতির কথা তো উল্লেখ করলেন। রাজনীতির জগৎ, ওটা তো সৈনিক হিসেবে আমার কর্তব্য। ওটা ভালো লাগছে না? ভালো লাগছে না, ওটা তো আমার কর্তব্য। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক, ওটা ওই লড়াইটা আমার মানে কর্তব্য। মানে কর্তব্য পালন করতে গিয়ে ভালো লাগছে? না না, আরে একটা তৃণমূল কংগ্রেস, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তো ফলে আমি সৈনিক হিসেবে এই লড়াইটা দেয়া তো আমার মানে কর্তব্য। হুমায়ুন কবির বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে দলে থাকবো, নালে থাকবো না। ওনার কথা উনি বলেছেন, আমি কি বলবো? প্রায় 20 দিন ধরে ঘাটাল জলমগ্ন, কবে এই সমস্যার সমাধান হবে? বৃষ্টি থামলে। আর ইয়ে ডিবিসি এই সুবর্ণরেখায় জল না ছাড়লে ঠিক আছে, আমরা দুটোর সময় এখানে করে নেবো, এখানে করবো। চলো ইয়ে করে